দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিবিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি যেমুন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো, সরকারি ব্যাংকগুলো এখন মার্জ করার চিন্তা ভাবনা করছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি একটি ইভেন্টে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই ধরনের একটি প্ল্যানের কথা বলেছেন। তো সেটি নিয়ে আমরা আলোচনা করব, আসলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর এখন কি অবস্থা এবং তাদের আসলে মার্জ করার প্রয়োজনীয়তাটা কতটুকু। তো আমরা যদি একটু দেখি যে আসলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি কি বলছেন। তিনি যেটি বলছেন, যেই প্রোগ্রামে তিনি কথা বলেছেন সেখানে তিনি বলছেন যে আমাদের যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো আছে সেগুলো আমাদের ইকোনমিক সাইজের তুলনায় অনেক বেশি। আমাদের এই মুহূর্তে আছে টোটাল 9টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, স্পেশালাইজড এবং কমার্শিয়াল সহ। তো এই ব্যাংকগুলোকে যেটা বাংলাদেশ ব্যাংক বলছে যে সেগুলোকে মার্জ করে দুটি বড় ব্যাংককে পরিণত করার চিন্তা ভাবনা তাদের রয়েছে এবং এই বিষয় নিয়ে তারা এখন ভাবছেন। আপনারা জানেন অলরেডি প্রাইভেট সেক্টর ব্যাংকে তারা মার্জারের উদ্যোগ নিয়েছে এবং লিকুইডেশনের উদ্যোগ নিয়েছে। 5টি প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকে মার্জ করা হয়েছে কারণ তাদের হাই এনপিএল, হিউজ ক্যাপিটাল শর্টফল, যে কারণে এই ব্যাংকগুলো অপারেশনে থাকার মতো অবস্থায় নাই। প্রাইভেট ব্যাংকগুলোকে এই কনসিডারেশনে তাদেরকে কিন্তু মার্জ করা হয়েছে। আবার আমরা যে এনবিএফআই 9টি লিকুইডেশন প্রসেসে রয়েছে সেগুলো কিন্তু একই কারণ, যে তাদের 90%-এর উপরে, তাদের 70 থেকে 90%-এর উপরে আমরা দেখেছি যে তাদের ডিফল্ট লোন এবং তাদের আসলে অ্যাসেটের চাইতে লায়াবিলিটিস বেশি এবং তাদের অপারেশনে থাকার মতো অবস্থায় নাই। তো এই ধরনের অবস্থায় কিন্তু আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো আমরা দেখতে পাই যে বাংলাদেশে যে 9টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে সেই ব্যাংকগুলো আসলে কি করে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটি দেশের প্রধান কাজ হচ্ছে, আমরা দেখি যে সরকারের পক্ষ থেকে কিছু ট্রানজ্যাকশন থাকে, সোশ্যাল ওয়েলফেয়ার প্রোগ্রাম থাকে। সেই কাজগুলো কিন্তু আমরা দেখি সোনালী ব্যাংক, বাংলাদেশে যে সবচাইতে বড় স্টেট ওন ব্যাংক সেটি হলো সোনালী ব্যাংক, এর মাধ্যমে সরকারি যে ট্রেজারি ফাংশন সেটি এই ব্যাংকের মাধ্যমে করা হয়। এছাড়া এই ব্যাংকে যেহেতু সারা দেশে হিউজ ব্রাঞ্চ নেটওয়ার্ক আছে, সেটি ব্যবহার করে তারা সোশ্যাল ওয়েলফেয়ার অর্থাৎ বিভিন্ন ভাতা যে দেয়া হয় সেগুলো এই ব্যাংকের মাধ্যমে এই সোশ্যাল ওয়েলফেয়ারের টাকাগুলো আসলে ডিসবার্স করা হয়ে থাকে। তো এই যে সরকারি কার্যক্রম পরিচালনার জন্য 9টি ব্যাংকের মতো ব্যাংক প্রয়োজন আছে কিনা সেটি আসলে কোশ্চেন তুলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তিনি জানিয়েছেন যে তিনি বিভিন্ন উদাহরণ দিয়েছেন, যেমন ইন্ডিয়াতে যদি আমরা দেখি, ইন্ডিয়াতে কিন্তু টোটাল এত বড় ইকোনমি, আমাদের ইকোনমির চাইতে 10 গুণেরও বেশি তাদের ইকোনমি সাইজ, সেখানে তাদের স্টেট ওন ব্যাংক আছে 12টি, সেটিও তারা কমিয়ে 4টিতে নিয়ে আসার পরিকল্পনা করেছে। এবং আমরা যদি অন্যান্য দেশে দেখি, সিঙ্গাপুর যদিও ইকোনমি সাইজ অনুযায়ী বাংলাদেশের সমান, মানে দেশের তুলনায় দেশের সাইজ অনুযায়ী বাংলাদেশের কাছাকাছি, কিন্তু তাদের যে ফাইন্যান্সিয়াল সেক্টর সেটা কিন্তু বাংলাদেশের চাইতে অনেক গুণ বড়। তারপরেও সেখানে কিন্তু তাদের লোকাল ব্যাংকের সংখ্যা 3 থেকে 4টি সর্বোচ্চ, এবং সবগুলো ব্যাংকের সাইজ কিন্তু অনেক বড়। আমরা যদি একটি উদাহরণ দেই যে তারা কিভাবে গ্রো করেছে, তাদের একটি ব্যাংক ডিবিএস ব্যাংক, যেটি সিঙ্গাপুরের, এই ব্যাংকটি অনেক বড় একটি ব্যাংক। এই ব্যাংকের যেই টোটাল সাইজ, অ্যাসেট সাইজ, সেটি যদি দেখি আমরা $1.2 ট্রিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি টাকা ইকুইভ্যালেন্ট টু 130 লাখ কোটি টাকা একটি ব্যাংকের সাইজ। আর সেখানে বাংলাদেশের যেই 60টার উপরে ব্যাংক রয়েছে সবগুলো ব্যাংকের টোটাল সাইজ হয় 20 লাখ কোটি টাকা। তার মানে আমরা আসলে ব্যাংকের ছাতার মতো অনেকগুলো ছোট ছোট ব্যাংক হয়েছে, ফ্যামিলি কন্ট্রোলড ব্যাংকগুলো। আসলে আমরা তো আগের রেজিমে দেখেছি যে এক একটি ব্যাংক এক একটি পরিবারের ব্যাংক অ্যাকাউন্টের মতো তারা ব্যবহার করেছে, অর্থাৎ আমরা সবাই মিলে যে টাকা রেখেছি সেই টাকাগুলো অ্যাজ ইফ তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে রাখা হয়েছে, তারা নিজেদের মতো করে ব্যবহার করেছে। সো বাংলাদেশে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বড় ব্যাংক আসলে আমাদের একটিও নাই। সেই পার্সপেক্টিভ থেকে যেটি গভর্নর এই প্রোগ্রামে বলেছেন যে আমাদের এখন ছোট ব্যাংক না, আমাদের বিগ সাইজ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ব্যাংক দরকার, যে কারণে ছোট অপ্রয়োজনীয় বা আননেসেসারি নাম্বার অফ ব্যাংকের চাইতে এই ব্যাংকগুলোকে মার্জ করে আসলে বড় ব্যাংকে পরিণত করা বা আমাদের বিগ সাইজ ব্যাংক দরকার। সেই প্রেক্ষিতেই আসলে তিনি যে প্ল্যান করছেন যে
এই সরকারি ব্যাংকগুলো মার্জ করে দুটো ব্যাংক করা হবে। এখন সরকারি ব্যাংকগুলো আসলে এখন কি অবস্থায় চলছে সেটি যদি দেখি আমরা, কিন্তু আগের রেজিমে যদি আমরা দেখি 2008 থেকে 2022 বা 24 সাল পর্যন্ত 25,000 কোটি টাকা কিন্তু রিক্যাপিটালাইজেশন করেছে সরকার। অর্থাৎ এই ব্যাংকগুলোকে লুট করা হয়, ব্যাংকগুলো লস করে, সেই লসের কারণে যেই ক্ষতিটা হয়, যেই ক্যাপিটাল ইরেশনটা হয়, সেটা আবার ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে সেটা ফিল আপ করা হয়। তো এইভাবে আসলে ট্যাক্স পেয়ারের টাকায় এই ব্যাংকগুলো চলছে, যেটা আসলে ট্যাক্স পেয়ারের জন্য একটা বড় বার্ডেন। আমাদের ফিসকাল যে আমাদের বাজেট, সরকারের যে বাজেট, সেখানেও অনেক বড় একটা বোঝা এই সরকারি ব্যাংকগুলোর এই যে 25,000 কোটি টাকা দেওয়ার পরেও এই ব্যাংকগুলোর কিন্তু অবস্থার কোনো উন্নতি হয়নি। আমরা যদি দেখি আমাদের সরকারি ব্যাংক কী কী আছে, জনতা ব্যাংক, বেসিক ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক। তো এই ব্যাংকগুলোর মধ্যে আমরা দেখতে পাই যে এভারেজ যদি তাদের আমরা ডিফল্ট লোন দেখি, তাদের নিয়ারলি 50% তাদের ডিফল্ট লোন আছে। তাদের এই 9টি ব্যাংকের যে টোটাল যে লোন পোর্টফোলিও, তার 50% এভারেজে তাদের ডিফল্ট লোন রয়েছে। এবং এই 9টি ব্যাংক আমাদের যে ইন্ডাস্ট্রির যে টোটাল যে ডিফল্ট লোন, তার প্রায় 28% এই 9টি ব্যাংক কন্ট্রিবিউট করে। এবং আমরা যদি দেখি উদাহরণস্বরূপ যদি আমরা দেখি, যেমন বেসিক ব্যাংক, আপনারা জানেন এক সময়ে বেসিক ব্যাংকের হিস্ট্রিতে যদি আপনারা যান, আমরা হয়তো একটু রিকল করি যে বেসিক ব্যাংক বাংলাদেশের অন্যতম একটি বেস্ট ব্যাংক ছিল। সরকারি ব্যাংক হওয়া সত্ত্বেও এই ব্যাংকটি কিন্তু প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের চাইতে ভালো বেতন এমপ্লয়িরা পেত। মানে এটি একটি ডিফারেন্ট টাইপের একটি ব্যাংক ছিল। এই ব্যাংকটি লুট করা হয়েছে, এবং লুট করার পর আপনারা জানেন যে ওই সময় চেয়ারম্যান ছিল আব্দুল হাই বাচ্চু, যাকে এখন যে আসলে কোনো রেজিমেই আমরা দেখলাম না তাকে কোনো আইনের আওতায় আনা হলো। এবং এই ব্যাংকটির এখন ডিফল্ট লোন 70.59%। আমরা যদি এই গত বছরের সেপ্টেম্বর অনুযায়ী দেখি, তাহলে তাদের 70.59% ডিফল্ট লোন। তাহলে এই ব্যাংকটি এখন আসলে কিভাবে চলছে এই ডিফল্ট লোন থেকেই বোঝা যায়। এরপর আমরা যদি জনতা ব্যাংক দেখি, জনতা ব্যাংক কিন্তু বাংলাদেশের অন্যতম, সোনালী ব্যাংকের পরেই জনতা ব্যাংকের সাইজ। এবং জনতা ব্যাংক এক সময় মানে লিকুইডিটির একটা বড় সোর্স ছিল আমাদের মানি মার্কেটে। সেই ব্যাংকটি এখন 73%-এর উপর ডিফল্ট লোন নিয়ে স্ট্রাগল করছে, তারা কিভাবে সার্ভাইভ করবে। তো এই যে, এবং তাদের কিন্তু হিউজ ক্যাপিটাল শর্টফল, প্রায় আমরা যদি দেখি যে এই ব্যাংকটি, জনতা ব্যাংক একাই 48,000 কোটি টাকার প্রভিশন শর্টফলে আছে। অর্থাৎ তার মানে ক্যাপিটাল শর্টফল তার চাইতেও বেশি আছে। এবং এই ব্যাংকগুলো, আমরা অন্যান্য ব্যাংকগুলো দেখি একই রকম অবস্থা। আমরা যদি অগ্রণী ব্যাংকে দেখি, প্রায় 47% তার ডিফল্ট লোন। রূপালী ব্যাংক দেখি, সেটি 51%-এর উপর ডিফল্ট লোন। এরকম সবগুলো ব্যাংকে। এবং আমরা যদি কৃষি ব্যাংকে, আমরা যদি একটু যাই, সোনালী ব্যাংক, যেটি বাংলাদেশের এখন সবচেয়ে বড় ব্যাংক স্টেটমেন্ট ব্যাংকগুলোর মধ্যে, এই ব্যাংকটিও কিন্তু একসময় রিক্যাপিটালাইজেশনে চলতো, বিশেষ করে হলমার্কের কেলেঙ্কারির পরে। কিন্তু আমরা গত কয়েক বছরে দেখেছি যে ব্যাংকটি অনেকটা এই ক্যাপিটাল শর্টফল ওভারকাম করে আছে। এই ব্যাংকটি এখন তাদের ডিফল্ট লোন কমে এসেছে, যদিও এখনও, তারপরে তারা ডাবল ডিজিটে এখনও, আমরা সেপ্টেম্বর পর্যন্ত যদি দেখি গত বছরের, তাদের 23% ডিফল্ট লোন, বাট তাদের প্রভিশন শর্টফল নেই। বাট অন্যান্য ব্যাংকগুলো যদি দেখি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং কৃষি ব্যাংক, যেটা বাংলাদেশ কৃষি ব্যাংক, এদের অবস্থা, এই দুটি ব্যাংকের অবস্থা তো আসলে বলার অপেক্ষা রাখে না যে তারা আসলে কিভাবে ফাংশন করছে, তাদের আদৌ কোনো প্রয়োজন আছে কিনা, এটি নিয়ে অনেক প্রশ্ন আছে। বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিফল্ট লোন 49%, নিয়ারলি 50%, এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের ডিফল্ট লোন 16%, এবং তারা হিউজ প্রভিশন শর্টফলে আছে। তো এরকম অবস্থায় আসলে এই ব্যাংকগুলো আছে এখন। তো এই ব্যাংকগুলো এখন যেভাবে চলছে, না তারা দেশের ইকোনমিক ডেভেলপমেন্টে, যেটা সরকারি ব্যাংকের কাজ, নিউ এন্টারপ্রেনার তৈরি করা, তো সেটা করার মতো ক্যাপাসিটি আসলে এই ব্যাংকগুলোর এখন নাই। তাহলে এই ব্যাংকগুলো চলছে কিভাবে? এই ব্যাংকগুলো চলছে ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে, তাদেরকে রিক্যাপিটালাইজেশন করা হয়, সেটি নিয়ে তারা আবার লোন লস করে, মানে ভুল জায়গায় লোন দেয়, বা
লুটেরা সেখান থেকে লোন নেয়, তারপর সেটা আবার একটা নতুন একটা হোল ক্রিয়েট হয়, সেখানে আবার ট্যাক্স পেয়ারের মানি ঢোকে। এভাবেই আসলে এই ব্যাংকগুলো চলছে। তো এই যে আমরা যেটা বললাম যে সরকারি ব্যাংকের প্রয়োজনীয়তা, যেটি এখন আমাদের প্রাইভেট সেক্টরের ব্যাংকগুলো আসলে সেগুলো রিপ্লেস করেছে, যেই প্রয়োজনীয়তাগুলো সেগুলো এখন প্রাইভেট সেক্টর ব্যাংক দিয়েই হচ্ছে। এবং সরকারি ব্যাংকের যেই কাজ, যে লিমিটেড কাজ, সেটা তো আসলে একটা ব্যাংকের চাইতে বেশি থাকার প্রয়োজন নেই, যেটা ইকোনমিক্স, আমরা যদি অন্যান্য দেশের ব্যাংকের সংখ্যার সঙ্গে ইকোনমিক সাইজের সঙ্গে ব্যাংকের সংখ্যা দেখি। তো এই অবস্থায় আসলে এখন বাংলাদেশ ব্যাংক এখন সেটি ভাবছে, তবে এটি কবে হবে এবং এটা করা সম্ভব কি না, সরকারি ব্যাংকের কতটুকু সেটা সম্ভব, সেটি এখন কোশ্চেন। যদিও বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত কোনো প্ল্যান দেয়নি, বাট তারা এটি বলছে যে আমাদের আসলে প্রয়োজনীয়তা আছে কিনা, যেহেতু অলরেডি তারা বিভিন্ন মার্জারের উদ্যোগ নিয়েছে, তো তারা আসলে এখন সরকারি ব্যাংকের কথাও ভাবছে। এবং সরকারি ব্যাংক কিন্তু আমরা দেখেছি যে প্রাইভেট সেক্টরে যে রিফর্ম হয়েছে প্রাইভেট সেক্টর ব্যাংকের, সরকারি ব্যাংক কিন্তু আমরা কোনো রিফর্ম দেখি না। এটা কিন্তু এখনও পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থেকে বেরিয়ে আসতে পারে নাই। ব্যুরোক্র্যাটদের একটা ডাম করার জায়গা হয়েছে সরকারি ব্যাংকগুলো, সেখানে বোর্ডে আপনি দেখবেন ব্যুরোক্র্যাটরা যে ওইখানে একটা জায়গা নিয়ে বসে থাকে। তো এরকমভাবে আসলে এটা আসলে ট্যাক্স পেয়ারের মানি দিয়ে আমরা রিটায়ার্ড পার্সনদেরকে ওখানে পুনর্বাসিত করি, এবং পলিটিক্যাল ফিগার যে ওইখানে বসে তাদের কাজ করে, এইসবই আর কি হচ্ছে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রাম যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।